মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপের মধ্যে আমরা দেখেছি চারটা পার্টের মধ্যে প্রথম পার্টটা ছিল আধুনিক পর্যায় সারণী। সো এই টপিক দিয়ে শুরু করব আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে আমাদেরকে জানতে হবে আধুনিক পর্যায় সূত্র। কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে আধুনিক পর্যায় সূত্র। সো এই সূত্রটা দেখার পর দেন আমরা বাকিটা বুঝতে পারবো। সো আমরা এখন একটা সূত্র দেখব। কি দেখব? সূত্র দেখব। কি দেখব? সূত্র দেখব। সো এখন একটা সূত্র আমরা দেখব। সূত্রটা হচ্ছে কি বলা হচ্ছে? ভালো করে খেয়াল করো। বলা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম এর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। তাহলে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। সো কি বলা হচ্ছে? বলা হচ্ছে মৌলসমূহের একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। সো একটা মৌলের দুই ধরনের ধর্ম আছে। একটা হচ্ছে বাইরে থেকে দেখা যায়, বাইরে থেকে আমরা চোখে দেখতে পাই, সেটা হচ্ছে ভৌত, যেটা দেখা যায়। আমি ছোট্ট করে লিখে রাখছি, যেটা দেখা যায় সেটা হচ্ছে ভৌত, যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভৌত। আর একটা হচ্ছে রাসায়নিক, যেটা আমরা দেখতে পাই না, যেটা অণু পরমাণু লেভেলে ঘটে। অণু পরমাণু লেভেলে ঘটার কারণে আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। সো মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যখন চেঞ্জ হবে, 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, এভাবে একের পর এক যখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে, এর সাথে সাথে ধর্মগুলো পরিবর্তিত হবে। কি হবে? পরিবর্তিত হবে। তাই বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। কি পরিবর্তিত হয়? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। এই সূত্রের নাম কি? এই সূত্রের নাম আধুনিক পর্যায় সূত্র। এরপরে লিখো আধুনিক পর্যায় সূত্র। আমরা আশা করি বুঝতে পেরেছি। এই আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে, এই সূত্রটার ভিত্তিতে, এই আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে মৌল 118টা মৌল, ঠিক আছে, 118টি মৌলকে একটি সারণীতে প্রকাশ করা হয়। তাহলে 118টা মৌলকে একটা সারণীতে প্রকাশ করা হয় একটা জিনিসের ভিত্তিতে, সেটা হচ্ছে এই সূত্রটার ভিত্তিতে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে ধর্ম চেঞ্জ হবে, ভৌত এবং রাসায়নিক ধর্ম চেঞ্জ হবে। এই সূত্রের ভিত্তিতে 118টি মৌলকে একটি সারণীতে প্রকাশ করা হয়। একে, যেহেতু এটা আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে, তাই একে আধুনিক পর্যায় সারণী বলা হয়। তাহলে আধুনিক পর্যায় সারণী কোন সূত্রের ভিত্তিতে? আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে। তাহলে একে আধুনিক পর্যায় সারণী বলে। তাহলে 118 মৌলকে আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে একটা সারণীতে দাঁড় করানো হয়, সেটাকে আমরা বলছি আধুনিক পর্যায় সারণী। সো সেটাকে আমরা বলছি আধুনিক পর্যায় সারণী। ওকে, এই আধুনিক পর্যায় সারণীতে একজন বিজ্ঞানীর খুব চমৎকার ভূমিকা আছেন। তার নাম হচ্ছেন বোর, বিজ্ঞানী নিলস বোর। তোমরা এর আগেও বোরের নাম শুনেছ। বিজ্ঞানী নিলস বোর পর্যায় সারণীতে খুব ভালো ভূমিকা রেখেছে, বিশেষ করে আধুনিক পর্যায় সারণীতে। সেই জন্য আধুনিক পর্যায় সারণী 118টা মৌলের যে পর্যায় সারণীটা আছে, সে 118 মৌলের পর্যায় সারণীকে বোরের পর্যায় সারণী বলা হয়। কিসের পর্যায় সারণী? বোরের পর্যায় সারণী বলা হয়। তাহলে এই আধুনিক
পর্যায় সারণীতে বিজ্ঞানী বোরের বেশি অবদান থাকায় একে বোরের পর্যায় সারণী বলা হয়। পর্যায় সারণী বলা হয়। দেখা যাচ্ছে? ওকে, সো বিজ্ঞানী বোরের অবদান থাকে একে বোরের পর্যায় সারণী বলা হয়। ঠিক আছে, সো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে আধুনিক পর্যায় সারণীর অপর নাম কি? বোরের পর্যায় সারণী, কেননা বোর এখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আধুনিক পর্যায় সারণী কোনটা? আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে যেটা আছে। পরীক্ষায় যদি তোমাকে লিখতে বলে আধুনিক পর্যায় সূত্র লিখো, তখন কিভাবে লিখবে? আধুনিক পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়, এটাই। এছাড়াও পর্যায় সারণীতে আরও বিভিন্ন সূত্র আছে, অষ্টক সূত্র আছে, ত্রয়ী সূত্র আছে। মাঝে মাঝে পরীক্ষা আসে অষ্টক সূত্র, ত্রয়ী সূত্র, বাট আমাদের বইয়ে এভাবে নাই আসলে, সেজন্য আমরা এটা খুব বেশি আলোচনা করছি না। অষ্টক সূত্র, ত্রয়ী সূত্র এগুলো আমাদের হচ্ছে পর্যায় সারণীর কিছু সূত্র আর কি। তো আমাদের পরীক্ষায় যেটা আসে বা আমাদের বইয়ে যেটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র, শুধু এইটুকু দেখলেই হবে। এই পার্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম, তারপর বন্ধনের মধ্যে সমযোজী বন্ধনের সংকরায়ন, এসব হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। সো এগুলোতে কেউ খুব বেশি জোর দেওয়ার দরকার নেই বা সময় দেওয়ার দরকার নেই। চ্যাপ্টারের যেটা ম্যাগনেট পার্ট সেখানে আমরা বেশি সময় দিব। সো আমাদের এই জায়গা থেকে শুধু এইটুকুই লাগবে, আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র কোনটা? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সূত্র। এই আধুনিক পর্যায় সূত্রটা দুটা ভিত্তিতে দাঁড়িয়ে আছে। আমরা একটু লিখি। সো এই আধুনিক পর্যায় সারণী দুইটা ভিত্তি। এই আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে দুইটা। একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, দেখতেই পাচ্ছ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এটা পরিবর্তিত হয়। আরেকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই আধুনিক পর্যায় সারণীর আরেকটা ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কিন্তু 118টা মৌলকে ভাগ করেছি। সো ইলেকট্রন বিন্যাস হচ্ছে একটা ভিত্তি। আরেকটা হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে ভাগ করেছি। সো পারমাণবিক সংখ্যা হচ্ছে আরেকটা ভিত্তি। সো লিখো সবাই, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে কয়টা? ভিত্তি হচ্ছে দুইটা। নাম্বার 1 পারমাণবিক সংখ্যা, শুধু একটা লিখলে হবে না, দুইটা লিখতে হবে, দুইটাই কিন্তু ভিত্তি। সো একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর নাম্বার 2 হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সো এই দুইটা ভিত্তি হচ্ছে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী সম্পর্কে তথ্য। এরপর আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে ভাগ করা দেখব। ওকে, তাহলে এবার আসো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে ভাগ করা। তাহলে হেডিংস দাও, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। ওকে, তো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমার অরবিট বা কক্ষপথ। ফর এক্সাম্পল, আমার এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এভাবে দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ থাকতে পারে, অরবিট। ওকে, এই অরবিটের মধ্যে আবার যেটা হয় সেটা হচ্ছে চারটা ভাগ আছে। এই অরবিটের মধ্যে চারটা ভাগ থাকতে পারে। একটা হচ্ছে এস ভাগ, একটা পি ভাগ, একটা ডি ভাগ, একটা এফ ভাগ। এগুলাকে বলা হচ্ছে অরবিটাল। সো একটা অরবিটের মধ্যে চারটা অরবিটাল থাকতে পারে, চারটা ভাগ থাকতে পারে। অরবিটের মধ্যে চারটা ভাগ থাকতে পারে, অরবিটাল। সো এটা আমরা জানি, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটাই আমরা অ্যাপ্লাই করে থাকি। যেমন কারো ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5। মনে করো এটা হচ্ছে কারো ইলেকট্রন বিন্যাস। সো ইলেকট্রন বিন্যাসটাকে আমরা কিভাবে ভাগ করছি? এস, পি, ডি আমরা আসলে অরবিটাল দিয়ে ভাগ করছি, আমরা আসলে ভাগ করছি, রাইট।
ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়ে আমরা ভাগ করছি। সো এই যে এস, এই যে পি, এই যে ডি, এই যে এফ, আমাকে একটা কথা বলো তো, আমাকে একটা কথা বুঝে শুনে ভেবে চিন্তে বলো, যারা এস আছে সব এসের ধর্ম একই না? সব এসের ধর্ম কি? সব এসের ধর্ম কিন্তু সেম হওয়া দরকার, প্রায় সেম হওয়া দরকার। সব পি এর ধর্ম সেম হওয়া দরকার, কেননা ইলেকট্রনরা পিতে যাচ্ছে, পি এর শক্তি সেম। তাহলে পি এর ধর্ম, সব না বলে আর কি, পি এর ধর্ম আসলে সেম হওয়া দরকার, ডি এর ধর্ম আসলে সেম হওয়া দরকার, তাই না? তাই আমরা আসলে এটার ভিত্তিতে যেটা করেছি সেটা হচ্ছে আমরা ভাগ করেছি। এস একটা ভাগ করেছি, পি একটা ভাগ করেছি, ডি একটা ভাগ করেছি, এফ একটা ভাগ করেছি। সো পর্যায় সারণীতে 118টা মৌলকে তার ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, এই যে ইলেকট্রন বিন্যাসে যেমন 4টা ভাগ আছে, ইলেকট্রন বিন্যাসের ভাগ কয়টা? 4টা। তেমনি আমরা পর্যায় সারণীর মৌলসমূহকে 4টা ভাগে ভাগ করে ফেলেছি। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং হচ্ছে এফ ব্লক। কিসের ভিত্তিতে ভাগ করেছি? ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে ভাগ করেছি। সো আমার হেডিংসটা কি একটু পড়ো তো। আমার হেডিংসটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ। সো আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি। কিসের ভিত্তিতে 4 ভাগে ভাগ করেছি? ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে 4 ভাগে ভাগ করেছি। সেই ভাগগুলো কি? সে ভাগগুলো হচ্ছে এস, পি, ডি, এফ। এখন আমি একটা যে চিত্র আঁকবো, হুবহু তোমরা সবাই সেম চিত্রটা আঁকবে, ওকে? একদম হুবহু সেম চিত্র আঁকবে তোমরা, ওকে? আচ্ছা, আশা করি তোমরা চিত্রটি এভাবে করে এঁকেছো, খুব ভালো। ওকে, আমার চিত্র আঁকাটা শেষ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, চমৎকার একটা চিত্র হয়েছে। এবার দেখো ভালো করে। সো এটা হচ্ছে আমার, জানো, পর্যায় সারণীতে 4টা ভাগে ভাগ করেছে। এখানে 1 2 3 4, 4টা ভাগ দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে আমার এস ব্লক। ব্লক মানে হচ্ছে এদের ইলেকট্রনগুলো এসে যাবে। আমরা এটা নিয়ে আরও ডিটেলসে পড়াবো, আপাতত জাস্ট একটু করে দেখাচ্ছি। এস ব্লক আমার মৌল আছে কয়টা জানো? 14টা। কয়টা? 14টা মৌল আছে, 14টি মৌল আছে। 14কে আন্ডারলাইন করব। মাঝখানেটা হচ্ছে ডি ব্লক, অর্থাৎ এদের সর্বশেষ ইলেকট্রন ডিতে যাবে এবং এর সংখ্যা হচ্ছে, এটা 14 হলে জাস্ট এটাকে উল্টিয়ে দাও 41, 14কে উল্টিয়ে দাও 41। এটা হচ্ছে পি ব্লক, এবং এখানে মৌল আছে 36টা, 36টা মৌল এখানে আছে। এরপর এটা হচ্ছে বেসিক্যালি এখানে 36 নেই, এখানে আরও একটা বেশি আছে, 37 মৌল আছে। কিন্তু আমরা কোনো কারণে এটাকে 36 বলে এটাকে একটা বাড়াই লিখি আর কি, অ্যাকচুয়ালি। যাই হোক, এখানে 37টা মৌলই কিন্তু আছে, কিন্তু এখানে 36 লেখা হয়। আর এটা হচ্ছে এফ ব্লক, নিচে আছে। এটার অবস্থানটা আসলে নিচে না, এটার অবস্থানটা হচ্ছে ডি এর একটা পোর্শনে। এটা অনেকটা কি জানো? এটা অনেকটা হচ্ছে ইন্ডিয়াতে কাশ্মীরের অবস্থানের মতো। এই পুরোটা যদি হয় ইন্ডিয়া, তোমরা জানো ইন্ডিয়ার মাঝে পাকিস্তানের একটা দেশ আছে, একটা রাষ্ট্র আছে, একটা রাজ্য আছে, অঙ্গরাজ্য। ইন্ডিয়াতে পাকিস্তানের একটা অঙ্গরাজ্য আছে, সেটার নাম কাশ্মীর। সো ইন্ডিয়াতে পাকিস্তানের এই যে অঙ্গরাজ্য কাশ্মীর, এই যে এটাই হচ্ছে অঙ্গরাজ্য। সো এটাকে আমরা জুম করে দেখেছি। তাহলে ডি ব্লকের ভেতর একটা এফ ব্লক লুকিয়ে আছে, যেখানে মৌল সংখ্যাও কম না, 27, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বিভিন্ন ব্লকে মৌলের সংখ্যা, যেটা পরীক্ষায় আসে। পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে ডি ব্লকে কতটা মৌল আছে? 41। প্রশ্ন তোমাকে করবে
পি ব্লকে কতটা মৌল আছে 36, প্রশ্ন তোমাকে করবে এস ব্লকে কতটা মৌল আছে 14, এফ ব্লকে কতটা মৌল আছে 27, আবার বলছি 14, 41, 36, 27, 14, 41, 36, 27, এই হচ্ছে আমাদের বিভিন্ন ব্লকে মৌলসমূহ। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এবার আমরা প্রত্যেকটা ব্লক নিয়ে বিস্তারিত পড়াশোনা করব, যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কীভাবে এদেরকে শ্রেণীবিভাগ করতে হয় সেই ব্যাপারটা প্রত্যেকটা ব্লক নিয়ে বিস্তারিত পড়ব। তাও আরেকটু বলে রাখি, অর্থাৎ এদের ক্ষেত্রে এস ব্লকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এদের সর্বশেষ ইলেকট্রনের কনফিগারেশন হয় NS1 অথবা 2। 1 থেকে 2 মানে হচ্ছে কি জানো, 1 অথবা 2। 1 থেকে 2 মানে হয় 1 হবে, না হয় 2 হবে। 1 থেকে 2 এই রেঞ্জের মধ্যে থাকবে, 1 থেকে 2 এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে এন মানে কি জানো, এন মানে হচ্ছে অরবিট। এন মানে আমি লিখে দিচ্ছি অরবিট। অরবিট মানে কক্ষপথ। কক্ষপথ বলতে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এমন। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে 1s1, 1s2, 2s1 বা 3s1, 4s1, s1, 1s, 2s, 3s। সো সবসময় এস এর মধ্যে থাকবে, সর্বশেষ ইলেকট্রনটা এস এর মধ্যে থাকবে। এরপর পি এরটাতে আসি, তারপর ডি এরটাতে যাব। পি এর ক্ষেত্রে এস ফিল আপ হয়ে যাবে, তাহলে এস সবসময় দুইটা থাকবে, এস সবসময় দুইটা থাকবে, ফিল আপ, এস ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। তারপরে পিতে যাবে, পিতে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, ছয়টা থাকতে পারে। পি ব্লকে পিতে একটা ইলেকট্রন থাকতে পারে P1, অথবা দুইটা ইলেকট্রন থাকতে পারে P2, অথবা P3, অথবা P4, অথবা P5, অথবা P6। তোমরা তো দেখেছো ইলেকট্রন বিন্যাস P1, 2, 3, 4, 5, 6 পিতে থাকবে, সর্বশেষ ইলেকট্রনটা পিতে থাকবে। সো এস কিন্তু ফিল আপ হয়ে যাবে আগে থেকে। কেন, পিতে যেতে হলে এস ফিল আপ করে যেতে হবে, পিতে যেতে হলে এস ফিল আপ করে যেতে হবে, তাই এস ফিল আপ হয়ে পিতে যাবে। এটা হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস। এদের ইলেকট্রন বিন্যাসটা দেখো, ডি সবসময় কিন্তু আগের ঘরে হয়। আমরা জানি যে ডি সবসময় আগের ঘর হয় ডি এর শক্তির জন্য, সেজন্য N-1, অর্থাৎ ডিতে আসার আগেই পরের এসে চলে যায়। কেন জানো, কারণ দেখো যে এস মানে হচ্ছে 0, ডি মানে হচ্ছে 2, এটা হচ্ছে শক্তি। এস মানে 0, পি মানে 1, ডি মানে 2, তাই না? সো এস মানে 0, ডি মানে কিন্তু 2। তো সেই ক্ষেত্রে যেমন আমি যদি বলি তোমাকে 4s আর 3d, তাহলে 4s মানে কত জানো? 4s মানে হচ্ছে 4 + 0, আর 3d মানে হচ্ছে 3 + 2। এভাবে করে আমরা অরবিটালে শক্তি বের করি n+l থেকে। n+l থেকে অরবিটালে শক্তি বের করে আমরা n+l থেকে, যেটা চ্যাপ্টার 2-তে পড়িয়েছি, চ্যাপ্টার 2-তে এগুলো সবগুলো পড়ানো হয়েছে। n+l থেকে শক্তি বের করে আমরা, তাহলে n হচ্ছে 4, s হচ্ছে 0, তাহলে n+l এর মান হচ্ছে 4, আর এখানে n+l এর মান হচ্ছে 5। তার মানে আমরা দেখতে পাই